বাংলাদেশের মানুষ সিজদা করে শেখ হাসিনাকে আনবে, শেখ হাসিনা জেলে যাবেটা কেন? তিনি অপরাধটা কি করেছেন? শেখ হাসিনা ফিরে আসবে, কিন্তু সেটার অন্য ব্যবস্থা আছে। সরকার তো জঙ্গিদের সদস্য ছিল। হিন্দুস্তান টাইমসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সবচেয়ে বড় কথা হলো তিনি কবে ফিরছেন, কিভাবে ফিরছেন, তার দলের যেসব নেতা বিদেশে চলে গেছে তারা কোন পরিস্থিতিতে বিদেশে গেছে, ইউনূস এবং ডাকাত বাহিনী, বাংলাদেশের জঙ্গি সন্ত্রাসীরা কি করে আওয়ামী লীগের উপর হামলে পড়েছিল, তারপরে তিনি যে আন্তর্জাতিকভাবে কূটনীতিতে এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার জন্য কাজ করছেন, সেসব কথা আছে। এটা নিয়ে অনেক ভিডিও হচ্ছে, অনেক আলোচনা হচ্ছে। আমি শুধু দু একটি কথা এখানে যোগ করব। আমাদেরই অনেক শুভাকাঙ্ক্ষী চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে তারেক রহমানের হাতে ধরা দিক, উনি জেলে যান। এই বিষয়টার উপরই আমার আলোচনা, কাজটা সঠিক হবে কি হবে না। যারা মনে করেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে বাংলাদেশে জেলে যায়, তারা কি একবারও এটা ভেবে দেখেন যে শেখ হাসিনা জেলে যাবেটা কেন? তিনি অপরাধটা কি করেছেন? কোন অপরাধে তিনি জেলে যাবেন? তিনি কোনো 21শে আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিলেন? তিনি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মতো বড় কোনো হত্যাকাণ্ড করেছেন বাংলাদেশে? এবং 24শে জুলাই আগস্ট এই জঙ্গি উত্থানের সময় যেই মৃত্যু হয়েছে, সেই মৃত্যু কতজন পুলিশের গুলিতে মরেছে, কতজন স্নাইপারের আঘাতে মরেছে, কতজনকে জঙ্গিরা মেরেছে? এটা ঠিক হওয়ার আগে আপনি কি এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায় নির্ধারণ করতে পারবেন? আমি ওদেরকে জিজ্ঞেস করছি যারা মনে করেন যে এখানে শেখ হাসিনার পতন হয়েছে, অর্থাৎ একজন পড়ে যাওয়া সরকারের বিরুদ্ধে যদি আপনার অভিযোগ আনতেও হয়, তাহলে তো আগে এই জিনিসগুলো আগে ঠিক করতে হবে যে ব্রিগেডিয়ার শাখাওয়াত সহ সবাই বলেছে না স্নাইপারের কথা, সেখানে কতজন মরেছে, পুলিশ কতজন মরেছে, জঙ্গিরা কতজন মেরেছে। এইটা ঠিক হওয়ার আগে তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো দায় এখানে আপনি নির্ধারণই করতে পারবেন না। কিন্তু এখানে আমার বক্তব্যটা কিন্তু সুস্পষ্ট। প্রধানমন্ত্রী রাষ্ট্রের আপনার এক্সিকিউটিভ চিফ এবং রাষ্ট্রের শান্তি শৃঙ্খলার জন্য যে কোনো ধরনের আপনার বিধান ব্যবস্থা নেওয়ার দায়িত্ব তার। সেখানে কিন্তু একজন প্রধানমন্ত্রীর কোনো ধরনের অন্যায় হয় না। চিন্তা করুন, এই বাংলাদেশের 24শে উত্থানে যেসব জঙ্গিরা বিজয়ী হয়েছে বলে তারা মনে করে, এই জঙ্গিদের সবচেয়ে ভালোবাসার দেশ কোনটা? ইরান না? ইরানে কি হয়েছে? ইরানে আমরা দেখেছি যখন জনগণ রাস্তায় নেমেছে, ইরানের সরকার ব্যাপকভাবে হত্যাকাণ্ড চালিয়েছে এবং এটা পশ্চিমা হিসাবে এবং ইরানের সরকার বিরোধী লোকজনের হিসাবে সেখানে 37,000 মানুষকে মারা হয়েছে। আর সরকারি হিসাবে সেই হিসাব কত জানেন? সেটা হলো তারা 7,000 মানুষ মেরেছে। ইরানের সরকার স্বীকার করেছে এই উত্থানটা তাদের ওইখানে আন্দোলনকে আপনার নিবৃত্ত করার জন্য। আর শেখ হাসিনাকে কয়টা মানুষ মারতে হতো এই জঙ্গি উত্থানটাকে থামানোর জন্য? সর্বোচ্চ আপনার 500, 200, 300। আমি তো মনে করি যদি উনি এই আইন শৃঙ্খলা বাহিনী সম্মুখ সারির জঙ্গিগুলাকে মেরে ফেলতো 20-25 জনকে, তখনই কিন্তু এই জঙ্গি আন্দোলন থেমে যেত। সেটা তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেন নাই। আপনারা কোনোভাবেই এটাকে জঙ্গি আন্দোলন হিসাবে মানবেন না, দেশ বিক্রি হয়ে গেছে সেইটা পর্যালোচনা করবেন না। তারপরে আপনারা বলতে চান যে শেখ হাসিনা ফিরে আসুক। শেখ হাসিনা ফিরে আসবে, কিন্তু সেটার অন্য ব্যবস্থা আছে। কিন্তু শেখ হাসিনা ফিরে এসে তারেক রহমানের হাতে কেন ধরা দিবেন? কোন অন্যায়ের কারণে? কি অপরাধ শেখ হাসিনা করেছেন? হ্যাঁ, শেখ হাসিনা যে বাংলাদেশকে 17 বছর একেবারে ধারাবাহিকভাবে অর্থনৈতিক সমৃদ্ধি দিলেন, 7% জিডিপি গ্রোথ করলেন, দেশটাকে একটা স্বল্পোন্নত দেশ থেকে, অর্থাৎ লিস্ট ডেভেলপড কান্ট্রি যেটা বলে, সেইখান থেকে উনি দেশটাকে মধ্যমায়ের দেশে উন্নীত করলেন। তিনি নারীর ক্ষমতায়ন করলেন, তিনি এমনকি মোল্লা মৌলবী সেই হেফাজত সবাইকে তিনি বাংলাদেশে এক আঁচলের নিচে আশ্রয় দিলেন, তিনি ঘর দিলেন, বাড়ি দিলেন, সারা দেশের মানুষের নেতা হইতে চাইলেন। এই অপরাধে তিনি ফিরে এসে তারেক রহমানের হাতে ধরা দিবেন? আমি অন্তত ব্যক্তিগতভাবে এটা চাই না। আমার দৃষ্টিতে শেখ হাসিনা কোনো অপরাধ করেননি। শেখ হাসিনা যদি সেই দিন এই
কিছু জঙ্গিকে মেরে ফেলতেন, এই জঙ্গি উত্থান কিন্তু সফল হতো না। হ্যাঁ, সেটা পারা যেত কিনা এই প্রশ্ন আছে, কারণ ওয়াকার তো জঙ্গিদের সদস্য ছিল। কিন্তু ওয়াকারের নিয়োগ নিয়েও আমরা অনেক সমালোচনা শুনেছি, নিজেও করেছি। কিন্তু আপনি যদি শেখ হাসিনার সব নিয়োগ এবং ইত্যাদি দেখেন, সেখানে তো তিনি কখনো, এখন শুধু ওয়াকার বঙ্গবন্ধু পরিবারের কোনো লতা পাতার হ্যাঁ ঘরে বিয়ে করাতে সেটা দুলাভাই জামাই বলে আমরা টিটকারি করতে পারি, কিন্তু আপনারা শেখ হাসিনার বড় বড় নিয়োগগুলো দেখেন তো, আপনি পাবেন যে 80টা নিয়োগই কিন্তু আপনার এই বাংলাদেশের জামাত, শিবির, বিএনপি এরা পেয়েছে 100টার মধ্যে। এর কারণ হলো শেখ হাসিনা এগুলোকে কখনো বাজ বিচার করেন নাই। তিনি সবাইকে চাকরিতে তিনি দিয়েছেন, তিনি সবাইকে রাখতে চেয়েছেন, সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ বাংলাদেশ গঠন করতে চেয়েছেন। সেই ইনক্লুসিভ বাংলাদেশের অংশ যদি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ঘাতক বাহিনী, 71-এর পরাজিত বাহিনী যদি সেই ইনক্লুসিভ বাংলাদেশের অংশ হতে না চায়, সেটার দায়িত্ব কি এখনো আমাদেরকে নিতে হবে, শেখ হাসিনাকে নিতে হবে, বঙ্গবন্ধুকে নিতে হবে, নাকি এই ঘাতক বাহিনীর 71-এর পরাজিত শক্তিকে এই দায়িত্বটা নিতে হবে? এবার শেখ হাসিনা ফিরে আসলে তাদের কি অবস্থা করতে হবে সেই কথা ভাবেন আপনারা? শেখ হাসিনাকে যদি আপনি মনে করেন যে উনি এসে তারেক রহমানের হাতে আত্মসমর্পণ করে উনি জেলে যাবে, হ্যাঁ, এখানে আপনি হয়তো ভাবছেন যে ইমোশনে বহু মানুষ তার পক্ষে চলে আসবে, একটা গণজোয়ার আসবে। না, এই ধরনের গণজোয়ারের আমাদের কোনো দরকার নেই। শেখ হাসিনার অপমানের বিনিময়ে বাংলাদেশের গণজোয়ারের কোনো দরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি নাই। আমি স্পষ্ট বলে দিচ্ছি, শেখ হাসিনার কোনো অপমান আমরা কেউ সহ্য করব না। শেখ হাসিনা আজকে এসে পুলিশের হাতে ধরা দিয়ে জেলে যাওয়া, আপনার গণজোয়ার করে তারপর তাকে উদ্ধার করবেন, এই প্রক্রিয়ায় আমি বিশ্বাসী নই। কারণ শেখ হাসিনার আপনি তো আত্মমর্যাদাটা ভেঙে দিচ্ছেন, এবং নিরপরাধ বললেও তো শেখ হাসিনাকে ছোট করা হয়। অপরাধ নিরপরাধের প্রশ্নই তো আসে না। বাংলাদেশকে গঠন করেছে শেখ হাসিনা, বাংলাদেশকে স্বাধীন করেছে শেখ হাসিনার বাপ। এই সত্য যতক্ষণ জঙ্গিরা না বুঝবে, এই সত্য যতক্ষণ বাংলাদেশের সাধারণ মানুষ না বুঝবে, এনসিপি যে একটা আত্মঘাতী সংগঠন, এরা যে শিবির থেকে বেরিয়ে এসেছে, মাদ্রাসা থেকে বেরিয়ে এসেছে, এটা যতক্ষণ বাংলাদেশের মানুষ অনুভব না করবে, ততক্ষণ শেখ হাসিনাকে আমার বাংলাদেশে দরকারটা কি? আমার দরকার নেই শেখ হাসিনাকে। আপনারা শুধু একটু ধৈর্য ধরেন, ওয়েট করে দেখেন। তারেক রহমান 3 মাস সরকার চালিয়েছে, ওই যে একটা শিশুদের জন্য একটা আপনার ওই যে রিক্সার মতো একটা বাহন, হ্যাঁ, তারপরে ওই প্রতিবন্ধীদের জন্য একটা বাহন, 2টা বাহনের মধ্যে বসে ভিডিও করা ছাড়া তারেক রহমানের সরকার বাংলাদেশে এখন পর্যন্ত কোনো কাজ কি করতে পেরেছে? হামে যে শিশুগুলা মারা যাচ্ছে, সেখানে শেখ হাসিনা সরকার থাকলে কি হতো? আর এই তারেক রহমানের সরকার কত অসংবেদনশীল আচরণ করছে আপনারা দেখছেন না? এই যে বাংলাদেশে যে আপনার ইউনুস যে দেশ বিক্রি করে দিল, জঙ্গিরা এটাকে আপনার জায়েজ করতেছে। এগুলো যদি মানুষের মধ্যে এক ধরনের সচেতনতা তৈরি না হয়, তাহলে শেখ হাসিনা আসবেন কেন? কিন্তু এই সচেতনতা তৈরি হতে দেরি লাগবে না, কারণ অলরেডি কিন্তু সচেতনতা তৈরি হয়ে গেছে, মানুষ কিন্তু সব বুঝে গেছে। এখন দেখেন জঙ্গিদের কিন্তু কোনো বাজার নাই। জঙ্গিরা যত ধরনের আপনার সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, একমাত্র গালি দেয়া ছাড়া, ভারত তুলে তারপরে শেখ হাসিনাকে গালি দেয়া, মোদির নাম জড়িয়ে গালি দেয়া, এটা ছাড়া, এবং শেখ হাসিনার কোনো দোষ তো আপনি ধরতে পারছেন না। আপনি শেখ হাসিনা 7টা গুম করেছে, 7টা গুমের মধ্যে 3টা গুম ফিরে এসেছে, গোলাম আজমের ছেলে ফিরে এসেছে, মীর কাসেম আলীর ছেলে ফিরে এসেছে, হ্যাঁ, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে ফিরে এসেছে, আর 2টা গুম ইলিয়াস আলী এবং চৌধুরী আলম। 5টা গুম, আমি নিজেও ভুল বলছি, 7টা না। ইলিয়াস আলীর কথা বিএনপি বলছে যে তাদের অন্তর্কুণ্ডলে মারা গেছে, চৌধুরী আলম চাঁদাবাজি করতে গিয়ে মারা গেছে। শেখ হাসিনা 5টা গুম করেছে, সেটা নিয়ে সারা বিশ্বে তোলপাড় করা হয়েছে না? এগুলো তো পাগলামির পর্যায়ে পড়ে। আপনারা যারা মনে করেন শেখ হাসিনা এসে তারেক রহমানের জেলে বন্দী হোক, এটা আপনারা ঠিক ভাবছেন না। আর শেখ হাসিনার যে শক্তি আন্তর্জাতিক অঙ্গনে কূটনীতিতে, সেটা যদি উনি এখনই প্রয়োগ করেন, উনি বাংলাদেশে এখনই ফিরতে পারেন। কিন্তু উনি জানেন কখন ফিরতে হবে। আপনাকে বুঝতে হবে, রাজনীতিতে শেখ হাসিনা কিন্তু শৈশব অভিজ্ঞতা। একেবারে জন্ম থেকে কিন্তু সে দেখেছে তার বাপ জেলে, তার বাপ স্বাধীনতা সংগ্রাম করছে। শেখ হাসিনার বয়স যদি আজকে 79 হয়, 78 হয়, তার রাজনৈতিক জীবনে কিন্তু 79 বছর, 78 বছর। ওই যে 81 সালে ফিরে আসায় তার রাজনৈতিক ক্যারিয়ার না। মানে ওই 50 বছর 60 বছর আপনি মিলাতে পারবেন না। 78 বছরই কিন্তু এই মানুষ রাজনীতি করছে, সেইটা ভাববেন। এবং উনি সবকিছু দেখেছে। আপনারা যারা বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা সক্রিয় আছেন, তাদেরকে উনি মূল্যায়ন করবেন, এটা কিন্তু উনি বলে দিয়েছেন সব জায়গায়। উনি সবকিছু দেখেন, এটাও কিন্তু বলেছেন। আপনারা শেখ হাসিনার বক্তব্যগুলো শুনবেন এবং
শেখ হাসিনা, আওয়ামী লীগ তো আনতে হবে না, আপনারা একটু ওয়েট করেন, বাংলাদেশের মানুষ সিজদা করে শেখ হাসিনাকে আনবে, সেই দিন কিন্তু আর দূরে নয়। শেখ হাসিনা ফিরবেন দেশটাকে রক্ষা করার জন্য। আপনারাও অমির রহমান পিয়ালের লেখা গান শুনেননি? তিনি সেই জন্য ফিরবেন। তিনি তারেক রহমান ইউনূসের জেলে ঢোকার জন্য ফিরবেন না। শেষের সেদিন ভয়ঙ্কর, কিন্তু এত তাড়াতাড়ি যে শেষের সেদিন আসবে কে ভেবেছিল? পশ্চিমবঙ্গের প্রবল প্রতাপান্বিত মহারানী মমতা ব্যানার্জির সরকারের পতন ঘটেছে এখনোই এক পক্ষকালও হয়নি, মাত্র 11 দিন। তার মধ্যে মহারানী ফিউজ, যুবরাজকে দেখলে মনে হয় কত নিশি গেছে নিধারা ওগো, কত মেদ গেছে ঝরে, ফুল নয়, কত মেদ গেছে ঝরে। চোখে নেই সেই ঔজ্জ্বল্য, গলায় নেই সেই ধমকি হুমকি, কতদিন দাড়ি কামান না, এমনকি চোখ তুলে কারোর দিকে তাকান না। এই ছবি দেখলে মায়েরই বলছি বুকটা যেন জানি না কিরকম হু হু করে উঠল। মুখ থেকে নিজের অজান্তে বেরিয়ে এলো একটা কথা, ভিজে বেড়াল। আহারে, কোথায় আছেন অভিষেক কে জানে। পাড়ার এক সূত্র ফোন করে বলল যে পিসি ভাইপো মিলে একসঙ্গে আছেন এখন। পিসির বাড়িতে ভাইপো, কারণ ভাইপোর নিজের বাড়ি শান্তিনিকেতনে এখন শান্তি নেই। পুলিশ পাহারা নামমাত্র। সারা বাংলা থেকে গায়ের ঝাল মেটাতে লোকজন আসছে ওই কালীঘাট ব্রিজের ওই মুখটায়, ওখানটাতে বাড়ির সামনে দাঁড়িয়ে চোর চোর বলে চেঁচাচ্ছে, নতুন নতুন গান বেঁধে গাইছে, এমনকি নুক্কড় নাটকও মঞ্চস্থ করছে। সেই নাটকে সেখানে একটা নাটক দেখলাম যে সেখানে তাকে একটা গণ আদালত সেখানে বসিয়েছে এবং সেই আদালতে অভিষেক ব্যানার্জির বিচার চলছে এবং বিচার শেষে বিচারক তাকে বলছে যে একে ভারত থেকে বহিষ্কার করে দাও, এই দেশে এর থাকার কোনো যোগ্যতা নেই। তখন অভিষেক ব্যানার্জি সে কেঁদে কেঁদে বলছে, আমি ভারত থেকে চলে যাব না, আমি এখানে থাকবো, আমাকে বার করে দিও না। পথ চলতি মানুষজন দেখছে সেসব নাটক। পাড়ার লোকজন যারা এতদিন পিসি ভাইপোর সিকিউরিটির অত্যাচারে একেবারে মৃতপ্রায় হয়েছিল, যাদের বাড়িতে অতিথি আসা বন্ধ হয়ে গিয়েছিল, কিভাবে না কিভাবে আবার ওই সিকিউরিটির ঝামেলায় পড়তে হবে সেই ভয়ে, তো তারা আজ গা ঝাড়া দিয়ে উঠেছে, দাঁতে দাঁত চেপে তেরছা চোখে দেখছে অভিষেকের ওই শান্তিনিকেতনটা। দুধ ছাই, বারবার রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের সাথে এই নামটার আমার উচ্চারণ করতে ঘেন্না হচ্ছে। এটাকে শান্তিনিকেতন বলবো না, এটার নাম আমি দিলাম, কি দেওয়া যায় বলুন তো, অশান্তিনিকেতন। ঠিক আছে, এখন অশান্তিনিকেতনই দিই, এখন পরে নয় অন্য কিছু দেওয়া যাবে। তো যাই হোক, এই অশান্তিনিকেতনের সামনে এসে সবাই এখন ওই পাড়ার লোক যারা এতদিন ভয়ে ভয়ে থাকতো, তারা বলছে বড় বার বেড়েছিল তাই না, এখন ভোগে যা। এই যে ভোগে যাওয়া মানে সেটা তো যাওয়ার মতন হয়ে গেছে। ওই যে বললাম কত নিশি গেছে নিধারা ওগো, কত মেদ গেছে ঝরে। ওই পাড়ার থেকে খবর পেলাম অশান্তিনিকেতনে সিকিউরিটির অভাব বোধ করছেন অভিষেক, তাই পিসির কাছে গিয়ে সেখানে থাকছেন। কেননা পিসি প্রাক্তন মুখ্যমন্ত্রী, সুতরাং তার স্বাভাবিকভাবেই তার কিছু বেশি সেখানটায় রয়েছে তার সিকিউরিটি। তো নিজের অট্টালিকা ছেড়ে পিসির বাড়িতে এই থাকার কারণটা কি? কারণ অভিষেকের নিজস্ব গোয়েন্দা সূত্র নাকি খবর দিয়েছে ডায়মন্ড হারবার মডেলে তিনি যাদেরকে শহীদ করে দিয়েছেন, তিনি মানে তার প্ল্যানিংয়ে যারা এই পৃথিবীর মায়া ছাড়তে হয়েছে যাদের, সেই শহীদ হওয়া পরিবারের কেউ কেউ নাকি কসম খেয়েছে যে এই মালটাকে, মাল নয়, আমাদের এমপি, এই এমপি অভিষেক ব্যানার্জি যুবরাজ নামে যার নামে পোস্টার দিয়ে একেবারে উত্তর দক্ষিণ কলকাতা আর দক্ষিণবঙ্গ একেবারে ছেয়ে থাকতো এক সময়, সেই যুবরাজের ওপরে নাকি আক্রমণ চালানো হতে পারে
এবং তার প্রাণ সংশয়ের সম্ভাবনা। কাদের দ্বারা? ওই যে বললাম, শহীদ পরিবার। অভিষেকের নিজের ডাকাত বাহিনী থাকলে, অক্ষত থাকলে পিসির বাড়িতে যাওয়ার দরকার হতো না। তো তার নিজের ডাকাত বাহিনী এই মুহূর্তে ভেঙে খান খান হয়ে গেছে। শাহজাহান জেলে আরো সব অনেক রকম আছে, বাবু মাস্টার, তারপরে শাঁকচুড়ো টাকির ওখানে কি শাহরুর নাকি যেন নামটা তার, ওই ধরনেরই নাম। তো এরা সব জেলে টেলে, সবই হচ্ছে শান্তির ধর্মের লোকজন। তো তারা সব জেলে, তাদেরকে পাওয়া যাবে না। তার দলবল শাহজাহানের যে কোথায় ছিটকে পড়েছে সে খোঁজ নেই। শোনা যাচ্ছে তাদের একটা বড় অংশ যেখান থেকে এসে এই সুন্দরবনের ওই অঞ্চলে, সন্দেশখালী ইত্যাদি অঞ্চলে যারা এসে বসতি বেঁধেছিল, সেই লোকজন যাদের মধ্যে রোহিঙ্গাদের একটা বড় সংখ্যা আছে, তারা বাংলাদেশে ফিরে চলে গেছে। বড় ভরসা ছিল ফলতার ডন জাহাঙ্গীর খান পুষ্পা। তো সেই মহাডন জাহাঙ্গীর আজ এই 19 তারিখে কেউটে থেকে কেঁচো হয়ে যাওয়ার ঘোষণা করে দিলেন। এরকম ঘোষণা, কাল বাদে পরশু ফলতায় ভোট, আর আজকেই ভোটের ময়দান থেকে নাম তুলে নিয়েছে জাহাঙ্গীর। নিয়েছে কারণ দেখতে পাচ্ছে তো দেয়ালের লেখাটা, দেয়ালের লেখা, জাহাঙ্গীর তোমার জমানা শেষ, তোমার যুবরাজ গুরু তারও জমানা শেষ। সুতরাং পলায়তি সজীবতি, যে পালাতে পারে সে বাঁচে। এই আপ্তবাক্যটিকে অনুসরণ করে জাহাঙ্গীর বলেছে আমি আর ভোটে দাঁড়াচ্ছি না। তার নাম থাকবে ইভিএম মেশিনে, কিন্তু তিনি বলছেন আমি নাম তুলে নিচ্ছি, আমি ভোটে প্রতিযোগিতা করছি না, প্রতিদ্বন্দ্বিতা করছি না, কারণ আপনি বাঁচলে বাপের নাম। কিন্তু যুবরাজ অভিষেকের সামনে থেকে বাঁচার রাস্তা যে শেষ হয়ে যাচ্ছে। মাইকেলের ভাষায় একে একে নিভিছে দেউটি, একে একে নিভিছে দেউটি। আজ 19শে মে শক্তিশীল এসে পৌঁছলো। শক্তিশীল গতকাল শৈশাবুদ হয়ে গেছে, তো সেই শক্তিশীল আজকে মেরে দিল কলকাতা পুরসভা। কোন পুরসভা? তৃণমূল কংগ্রেসের পুরসভা। যে পুরসভা অভিষেকের নিজের দলের দখলে, যেখানে বিরোধীদের দেখতে অনুবীক্ষণ যন্ত্রের দরকার, যেখানকার মেয়র জনাব ফিরহাদ হাকিম, সেই কলকাতা পুরসভা নোটিশ পাঠিয়েছে যুবরাজ অভিষেক ব্যানার্জিকে। কেন? না, আপনার শান্তিনিকেতনে অবৈধ নির্মাণ হয়েছে, 7 দিনের মধ্যে হয় নিজে ভাঙুন, ইল্লিগ্যাল কনস্ট্রাকশন, নইলে পরের 7 দিনের মাথায় পুরসভা গিয়ে ভেঙে দেবে। কি দুঃসাহস বলুন তো! হাতি হাবড়ে পড়লে ব্যাঙেও চাটি মারে। যে মহারানী মমতা এবং যুবরাজ অভিষেকের সামান্য অনুগ্রহ পেয়ে ধন্য হতো রাজ্যের তাবড় IAS IPSরা, যে মহারানীর গলায় গলা মিলিয়ে বেসুরো গলায় গান, সে গান শুনলে পাড়ার সারমেয়রা চিৎকার শুরু করে দেবে, সেই মহারানীর যুবরাজকে কিনা নোটিশ পাঠাচ্ছে কলকাতা পুরসভা, হুমকি দিচ্ছে বাড়ি ভাঙার। আর শুধু তো অভিষেককে নয়, তার বাবা মাকেও। কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের স্বাক্ষরিত নোটিশে কি লেখা হয়েছে একবার একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিই একটু। হ্যাঁ, একবার এটা দেখিয়ে দিচ্ছি চিঠিটা, কিন্তু এখান থেকে তো পড়তে পারবেন না। এবার তাহলে আমি একটু পড়ে দিই চিঠিটা। এই চিঠিটা এসছে লতা ব্যানার্জি। লতা ব্যানার্জি হচ্ছেন অভিষেক ব্যানার্জির মায়ের নাম, তাকে এসছে। এবং এই চিঠিতে বলা হচ্ছে ইউ আর হিয়ার বাই রিকোয়ার্ড আন্ডার সেকশন 400/1 অফ দ্য কলকাতা মিউনিসিপ্যাল কমিশন অ্যাক্ট 1980 to demolish the deviated unauthorized parts of the building within 7 days from the date of service of the notice. নোটিশটা সার্ভিস হয়েছে আজকে 19 তারিখ, আর নোটিশটার ডেট হচ্ছে 18 তারিখ।
আচ্ছা, এটা এটা কোন প্রেমিসেসের জন্য? এটা হচ্ছে 121 কালীঘাট রোড, সেই প্রেমিসেসের জন্য। এবং এখানে বলা হয়েছে যে আপনি 7 দিনের মধ্যে যা আনঅথরাইজড কনস্ট্রাকশন করেছেন, প্ল্যানে যা নেই সেই কনস্ট্রাকশন, ওর ভেতরে যেটা করেছেন সেটা ছেড়ে দিন, সেটা ভেঙে দিন। আর যদি তা না করেন, আমরা তারপরে আরো 7 দিন পরে 7 দিনের কমপক্ষে আর একটা নোটিশ দেব, দিয়ে আমরা নিজে গিয়ে সেটা ভাঙবো, এবং ভাঙার যে খরচটা, সেই খরচটা আপনাকে দিতে হবে। এই চিঠি, এই একই রকমের চিঠি গেছে শান্তিনিকেতন বাড়িতেও। শান্তিনিকেতন কি? ওই যে বললাম না, যে বাড়ি হচ্ছে অভিষেকের অশান্তির নিকেতন, সেই বাড়িতেও এই একই ধরনের চিঠি গেছে। এই সম্পর্কে যে খবর জানা যাচ্ছে সেটা হলো কলকাতা পৌরসভা বেআইনি নির্মাণ ও নিয়ম লঙ্ঘনের অভিযোগে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যত সম্পত্তি আছে, মোট সম্পত্তি তার এবং তার এই লিপস অ্যান্ড বাউন্সের নামে 18টা সম্পত্তি পাওয়া গেছে। এই 18 জায়গায় নোটিশ পাঠিয়েছে। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোড সংলগ্ন তার বাড়ি এবং লিপস অ্যান্ড বাউন্স সংস্থার সাথে যুক্ত আরো 17টি সম্পত্তির নির্মাণ পরিকল্পনা খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় নথি জমা দিতে এই নোটিশ জারি করা হয়েছে। নোটিশে কি বলা হয়েছে? বলা হয়েছে কোন জায়গার, ওই যে বললাম যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোড এবং কালীঘাট রোডের বাড়ির পাশাপাশি তার বাবা মায়ের নামে থাকা বাড়িতেও বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে। একটু আগে ওইটা পড়ে আপনাদের শোনালাম। এবং কয়েকটি নির্দিষ্ট অংশে পুরসভার নিয়ম, ক্যালকাটা মিউনিসিপ্যালিটি অ্যাক্ট 1980 ধারা 400/1 এবং 401 লঙ্ঘন করে নির্মাণের অভিযোগ তুলে তা ভাঙার অথবা 7 দিনের মধ্যে সদুত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যথারীতি এইটা বেরোবার পরেই, এই নোটিশটা আসার পরেই তৃণমূল কংগ্রেস বলতে শুরু করেছে যে এটা হচ্ছে অভিষেক ব্যানার্জির ওপরে, তার উপরে অন্যায়ভাবে এটা হচ্ছে উইচ হান্টিং করা হচ্ছে, তাদেরকে যাতে ক্ষতি করা যায় সেই জিনিসটা করা হচ্ছে। এখানটায় বলা হয়েছে অভিষেকের বাড়ির ভেতরে যে সবগুলো বলা হয়েছে একবার দেখে নিন। অভিষেকের শান্তিনিকেতন বাড়ি এবং অভিষেক তার ছবিটাও একবার একটু দেখিয়ে দিই। দেখলেন এইখানটায় অভিষেকের, এই যে এইবার এখানে বলছে, খবরের মধ্যে বলছে যে আভাস আগেই দিয়ে রেখেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবার কলকাতা পৌর নিগমের স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি, এবং ইতিমধ্যে নোটিশ পাঠানো হয়েছে শান্তিনিকেতন কালীঘাটের বাড়িতে। দুদিন আগেই কলকাতা পৌর নিগমের আধিকারিকরা ইন্সপেকশনে এসেছিলেন। তারা দেখে গিয়েছিলেন যে শান্তিনিকেতন ও কালীঘাটের বাড়িতে প্ল্যানের বাইরে বেশ কিছু অবৈধ নির্মাণ হয়েছে, সেইটা ভাঙার নোটিশটা দেয়া হয়েছে। এখন যেটা প্রশ্নটা হচ্ছে, গতকালই ফিরহাদ হাকিমকে মমতা ব্যানার্জি তার কালীঘাটের বাড়িতে ডেকে সেখানে বলেছিলেন যে ওই তিলজলায় মুসলিম কারখানা মালিকের বাড়িতে ভাঙার জন্যে কেন বুলডোজার পাঠালো কলকাতা পৌরসভা নিয়ে প্রশ্ন করেছিলেন, এবং সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন। ফিরহাদ হাকিম বলেছেন এটা আইন অনুযায়ী করা হয়েছে, আমার কিচ্ছু করার নেই। এখন ক্যালকাটা কর্পোরেশনের যারা ইঞ্জিনিয়ার আমার কথা শুনছে না, আমাদের কথা আর শুনছে না, তারা তাদের মতো করবে, আমার বলে আমি কোনো লাভ নেই। এবং এই খবর নিশ্চয়ই পৌঁছে গিয়েছিল কলকাতা কর্পোরেশনেও, এবং সেখান থেকে আলটিমেটলি কালকে চিঠি তৈরি হয়েছে, আজকে পৌঁছে দেওয়া হয়েছে শান্তিনিকেতনের বাড়িতে। বুঝলেন বিপদটা? তার মানে শেষের সেদিন ভয়ঙ্কর, সেই দিন কিন্তু এসে গেল। তৃণমূল কংগ্রেস, দেখুন সিপিএম 34 বছর ধরে রাজ্য শাসন করেছে, কিন্তু দু একটা ছোটখাটো নেতার বিরুদ্ধে তাদের দুর্নীতির অভিযোগ ছিল। কিন্তু তৃণমূলে তো একেবারে মহারানী হাওয়াই চটি পরে তিনি যা চুনোপুটি তৈরি করেন, চুনোপুটিদের তো রাঘব বোয়াল তৈরি করেছেন।
আর নিজের ওই যে তিনি তো বলেন 1 টাকা মাইনে নেন, 1 টাকা মাইনে নেন, তাহলে তার খরচটা কে পোষায়? টাকা কোত্থেকে আসে? এটা আপনারা এবার ভাবুন, বলুন যে শুভেন্দু অধিকারী। তবে আমি কিন্তু ব্যক্তিগতভাবে শুভেন্দু অধিকারীকে বলবো, এত তাড়াতাড়ি এত চমৎকার ভাবে বিভিন্ন জায়গায় তিনি অ্যাকশন নিচ্ছেন, তাতে হ্যাটস অফ। ধন্যবাদ।